সকল প্রশিক্ষণার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আইটি সাপোর্ট লেভেল 3 এর মাইক্রোসফট এক্সেলের একটি জব শিট কিভাবে সমাধান করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি জব শিট রয়েছে, যেখানে বলা রয়েছে যে টেবুলেশন শিট। আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে এবং আমাদের স্যাম্পল দেওয়া রয়েছে। এই কন্ডিশন এবং স্যাম্পল অনুযায়ী আমাদের কাজটা শেষ করতে হবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের যে স্যাম্পলটা রয়েছে টেবুলেশন শিটের, সো এই স্যাম্পলটাকে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কশিট রয়েছে সেখানে তুলে নেব। তো আমি ইতিমধ্যেই এটাকে সুন্দর করে আমরা ডেস্কটপে এই টেবিলটাকে তৈরি করে সেভ করে নিয়েছি। সো আমরা এই এক্সেলের ওয়ার্কশিটটাকে ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্পলে যেভাবে ছিল সেই অনুযায়ী আমরা এটিকে সাজিয়ে নিয়েছি আগে থেকেই, যাতে এটি করতে গিয়ে আমাদের সময় এবং শ্রম পুনরায় নষ্ট না হয়, সেই জন্য করে রেখেছি আগে থেকে। সো এবার আমরা এখান থেকে প্রত্যেকটা কন্ডিশন ফলো করব এবং সেই অনুযায়ী কাজ সম্পূর্ণ করব। আমরা যদি 1 নম্বর যে কন্ডিশন রয়েছে সেদিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে আমাদের একটি টেবুলেশন শিট স্যাম্পল অনুযায়ী প্রস্তুত করার জন্য বলা রয়েছে। দ্বিতীয় নম্বরে এখানে বলা হয়েছে যে ক্যালকুলেট টোটাল, আমাদের টোটালটাকে ক্যালকুলেশন করার জন্য বলা হয়েছে। 1 ফর দোজ স্টুডেন্ট হু পাস অল সাবজেক্ট, আর পাস মার্ক হচ্ছে 33। সো আমরা যদি এখানে আমাদের স্যাম্পলটা দেখি তাহলে আরও সহজে বুঝতে পারবো যে আমাদের এইখানে যেই টোটালটা রয়েছে এই টোটালের ভিতরে তখনই এখানে যোগ হবে যখন প্রত্যেকটা সাবজেক্টে আমাদের এখানে 33-এর থেকে বেশি সংখ্যা থাকবে, তাহলে আমাদের এখানে টোটালে যোগ হবে, আদারওয়াইজ আমাদের এখানে ফেল হবে। আমাদের যদি এখান থেকে আমরা ভালো করে এটা বুঝি তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব যে আসলে আমাদের এখানে কি করার জন্য বলা রয়েছে। যেখানে বলছে যে টোটাল যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের টোটাল মার্কটাকে আমাদের এখানে যোগ করার জন্য বলা রয়েছে। আর যখন প্রত্যেকটা সাবজেক্টে 33-এর থেকে বেশি সংখ্যা থাকবে তখনই শুধুমাত্র আমাদের এখানে এটা পাস দেখাবে বা যোগফল চলে আসবে, আর আদারওয়াইজ আমাদের যোগফল আসবে না, আমাদের এখানে ফেল দেখাবে। সো এইটা আমাদের করার জন্য বলা হয়েছে। সো এটা করার জন্য আমরা চলে আসব আমাদের এক্সেল শিটের ভিতরে। এরপর আমরা টোটালের এখানে আমাদের মাউস কার্সর পয়েন্টটা রাখবো। এরপর আমরা এখান থেকে যেহেতু আমাদের কন্ডিশন ভিত্তিক আমাদের এখানে বলা হয়েছে, সো আমরা সেই কন্ডিশনকে ফলো করব। সো আমরা এখানে অনেকগুলো ফাংশন ব্যবহার করতে পারি, অথবা আমরা একটি ফাংশন দিয়েও কাজটা সম্পূর্ণ করতে পারি। আমরা চাইলে এখানে ইফের সাথে ওয়ার যুক্ত করেও ফাংশনটা তৈরি করতে পারি, অথবা শুধুমাত্র আমরা ইফ দিয়েও ফাংশনটা তৈরি করতে পারি। সো আমরা যখন এখানে ইফের সাথে অর যুক্ত করে কাজটা সম্পূর্ণ করতে যাব তখন আমাদের একাধিক ফাংশন ব্যবহার করার প্রয়োজন হবে, যেটা অনেক স্টুডেন্ট সহজে বুঝতে পারে না, তাদের কাছে কঠিন মনে হয়। সো আমি চাবো যে শুধুমাত্র ইফ ফাংশন ব্যবহার করে আমরা কাজটা সম্পূর্ণ করার জন্য। সো আমরা প্রথমে এই টোটালের সেলে কার্সর পয়েন্ট রাখবো এবং এখানে ইফকে কল করব। আমরা জানি যে ইফের সিনটেক্স হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। যদি আমাদের লজিক সঠিক হয় তাহলে ভ্যালু ইফ ট্রুতে যা থাকবে সেটা দেখাবে, আর যদি লজিক ভুল হয় তাহলে ভ্যালু ইফ ফলসে যা থাকবে সেটাই দেখাবে। সো আমরা এখান থেকে প্রথমে আমরা এই বাংলা সাবজেক্টটাকে দিচ্ছি এবং আমরা এখানে বলবো লেস দ্যান, যদি 33 হয় তাহলে আমাদের ফেল দেখাবে, ফেল দেখাবে। আবার ডাবল কোটেশন দিচ্ছি, তাহলে ফেল লেখাটা আমরা ভ্যালু ট্রু দিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে ভ্যালু ফলসে আমরা কার্সর পয়েন্ট রাখি, পুনরায় আমরা এফকে কল করব
এবার আমরা এখান থেকে ইংলিশ সাবজেক্টটাকে সিলেকশন করে দেব এবং আমরা এখানে বলবো লেস দ্যান, যদি 33-এর থেকে কম হয় তাহলেও ফেল দেখাবে। আবার ডাবল কোটেশন দেব, পুনরায় আবার ইফকে কল করব, আবার বলবো যে ম্যাথের সেলটা যেটা রয়েছে এটা লেস দ্যান, যদি 33-এর থেকে কম হয় তাহলেও ফেল দেখাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি আমাদের প্রথমে 33 প্রথম চেক করবে বাংলা সাবজেক্টের প্রথম মার্ক যদি 33 থেকে কম হয় তাহলে ফেল আসবে, ইংরেজি এর 33 থেকে কম আসলে ফেল আসবে এবং ম্যাথে যদি 33 থেকে কম আসে তাহলেও ফেল দেখাবে। আদারওয়াইজ আমাদের ফলসের ঘরে আমরা এখান থেকে সাম দিয়ে দিচ্ছি, তাহলে আদারওয়াইজ আমাদের এই 3টা সংখ্যার যোগফল দেখাবে। আশা করি আপনারা এখানে একটু ভিডিওটা স্টপ করে এই ফাংশনটা একটু বুঝতে পারেন। খুব সহজ একটি ফাংশন ব্যবহার করেছি। আমরা নেস্টেড ইফ সম্পর্কে জানি, যারা আমরা নেস্টেড ইফ ব্যবহার করেছি ইতিপূর্বে তারা এই কাজটা খুব সহজেই বুঝতে পারবেন। এবার আমরা ইন্টার প্রেস করি, এবার আমরা এটাকে ধরে ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সমস্ত রেজাল্ট চলে আসবে। আমাদের এখানে এটাকে সিলেকশন করে আমরা ইরোরটাকে এখান থেকে ইগনোর করে দিই, তাহলে আমাদের এটা চলে আসবে আর এটাকে আমরা মিডল পয়েন্টে নিয়ে আসি। তো এবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের এই 3টা সাবজেক্টের ভিতরে যদি কোনো সাবজেক্টে 33-এর কম থাকতো তাহলে আমাদের এখানে ফেল আসতো, যেটা এখানে আসেনি, কারণ হচ্ছে 33 থেকে কম এখানে কোথাও নাই। আমরা যদি এই পরবর্তী এটাকে দেখি, দেখেন আমাদের এখানে কিন্তু 33 থেকে কম, এখানে 23 দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু আমাদের ফেল এখানে চলে আসলো। আবার এখানে কিন্তু আমাদের যে দেখতে পাচ্ছেন 23 রয়েছে, এই জন্য কিন্তু আমাদের ফেলটা চলে আসলো। তার মানে কন্ডিশন অনুযায়ী আমাদের কাজ সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের এখানে বলা রয়েছে যে অ্যাভারেজটাকে আমাদের তৈরি করে নিতে হবে। সো ক্যালকুলেশন জিপিএ বেস অন অ্যাভারেজ। সো যেহেতু আমাদের সিজিপিএ তৈরি করতে হবে, তার আগে আমাদের অ্যাভারেজটাকে আগে নিয়ে নিতে হবে। এখানে অ্যাভারেজের জন্য কোথাও বলা নেই। সো আমাদের বেসিক নলেজ ব্যবহার করে আমরা এখান থেকে অ্যাভারেজটাকে তৈরি করে নেব। আর যখন আমরা অ্যাভারেজ তৈরি করব তখন আমাদের আগের যে টোটালটা যেভাবে বের করেছিলাম সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের 3টা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে যদি 33-এর থেকে কম থাকে তাহলে অ্যাভারেজের এখানে ফেল চলে আসবে, আর যদি 3টা সাবজেক্টই 33-এর উপরে থাকে তাহলে আমাদের অ্যাভারেজটা আসবে। সো যেহেতু আগের মতো সেম কাজ, এই জন্য আমরা টোটাল ফাংশনটাকে ক্লিক করব। এখান থেকে আমরা টোটালের এই ফাংশনটুকু আমরা এখান থেকে কপি করে নেব এবং আমরা অ্যাভারেজের এখানে এটাকে পেস্ট করে দিব। সো আমরা এটাকে সিলেকশন করে আমরা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিচ্ছি একটু। এবার আমরা এখানে পেস্ট করে দেব এবং দেখতে পাচ্ছেন আমাদের সেম আগে আমরা ইফের মাধ্যমে যেগুলো করেছিলাম সেটাই রয়েছে। সো আমরা 3 নম্বর ইফের ভ্যালু অফ ফলসের ঘরে আমরা এখানে টাইপ করব অ্যাভারেজ এবং আমরা এখান থেকে 3টা সেলকে সিলেকশন করে দেব আমাদের যাতে এই 3টা সাবজেক্টের অ্যাভারেজটা চলে আসে। ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করব এবং আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা নিচ পর্যন্ত দিয়ে দেব এবং আমরা এখান থেকে ইরোরটাকে ইগনোর করে দেব এবং আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেম কিন্তু আমাদের 3 সাবজেক্টের ভিতরে কোনো একটা সাবজেক্টে যদি আমাদের 33-এর থেকে উপরে থাকলে তাহলে আমাদের অ্যাভারেজ চলে আসবে, আর যদি 3টা সাবজেক্টে কোনো একটা সাবজেক্টে 33 থেকে কম থাকে তাহলে আমাদের অ্যাভারেজের ভিতরে কিন্তু ফেল চলে আসবে। সো আমরা কিন্তু এটা তৈরি করতে পেরেছি। এরপরে আমরা এখানে আমাদের এই সিজিপিএ মানে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আমরা এটাকে তৈরি করব। সো আমরা এটাকে তৈরি করার জন্য আমরা কিছু কন্ডিশন ফলো করব। যেমন আমরা ইতিপূর্বে যেই ফাংশনগুলো টোটাল আর অ্যাভারেজের ভিতরে ব্যবহার করেছি সেটাই আমরা এই সিজিপিতে ব্যবহার করব। সেই জন্য আমরা এখান থেকে সম্পূর্ণ এটাকে কপি করে নিয়ে আসতেছি। আনার পরে আমরা এই সিজিপির সেলের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পূর্বে যেই ফাংশনগুলো ব্যবহার করেছিলাম যে আমাদের এই 3টা সাবজেক্টের ভিতরে কোনো একটা সাবজেক্টে 33 থেকে কম আসলে তাহলে আমাদের ফেল দেখাবে, সেটা কিন্তু আমাদের এখানে রয়েছে। আর যদি 33 থেকে উপরে থাকে তাহলে আমাদের সিজিপিএ চলে আসবে। সো আমরা এখন এই কাজটা করব। এরপরে আমরা এখান থেকে বলবো আমরা এখানে
যেহেতু ইফ ব্যবহার করেছি, আমরা এখানে ইফস ব্যবহার করলে আমাদের এই সিজিপিএটা বা আমাদের লেখার যে ফর্মুলার পরিমাপ এটা কিন্তু কমে যাবে। যেহেতু আমরা একাধিক ফর্মুলা ব্যবহার করলে আমাদের কাছে একটু হিজিবিজি বা কঠিন মনে হয়, তো আমরা খুব সহজে করব। আমরা ইফস ব্যবহার করব। আমরা জানি ইফ এর সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। আর ইফস যেটা রয়েছে, ইফস যে ফাংশন রয়েছে এই ফাংশনের এটার সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, এভাবে রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা করলে আপনাদের লেখার পরিমাণ কমে যাবে এবং লিখতে সময় কম লাগবে, খুব দ্রুত কাজ সম্পূর্ণ করতে পারবেন। সেই জন্য আমরা এখান থেকে ইফসকে কল করছি। ইফসকে কল করার পরে এখানে বলছি লজিক্যাল টেস্ট 1, তারপর পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ট্রু। সো লজিক্যাল টেস্টে 1-এ আমরা বলবো যে অ্যাভারেজের যে সেলটা রয়েছে আমাদের, এই সেলটা F3 সেল, F3 সেল আমাদের আমরা যদি এখানে শকটা দেখি তাহলে বুঝতে পারবো যে 80 থেকে বেশি থাকলে 5 আসবে, 70 থেকে বেশি থাকলে 4 আসবে, 60 থেকে বেশি থাকলে 3.5, 50 থেকে বেশি থাকলে 3 পয়েন্ট, 40 থেকে বেশি হলে 2 পয়েন্ট, আর 33-এর নিচে আসলে কিন্তু 1 পয়েন্ট। মানে 33-এর উপর আসলে 1 পয়েন্ট, আর 33-এর নিচে আসলে কিন্তু আমাদের 0 পয়েন্ট আসবে। সো এটা আমাদের বেসিক নলেজ ব্যবহার করে কাজটা সম্পূর্ণ করতে হবে। সো আমরা এই কাজটা করব। তো আমরা এখান থেকে আমাদের অ্যাভারেজের সেলটাকে দিয়ে দিলাম আমাদের ইফস ফাংশনের লজিক্যাল টেস্ট 1-এর ভিতরে। এবার আমরা বলবো যদি আমাদের এই সেলের থেকে 80 থেকে বড় কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের 5 দেখাবে। তাহলে আমরা এই 5 দিচ্ছি ভ্যালু ইফ ট্রু 1-এ, এবার কমা দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন লজিক্যাল টেস্ট 2 রয়েছে আমাদের এখানে। সো লজিক্যাল টেস্ট 2 এখানে বলবো যে এই সেলে যদি আমাদের 70-এর থেকে বেশি সংখ্যা হয় তাহলে এই ভ্যালু ইফ ট্রু 2 নম্বর আমরা দিয়ে দিচ্ছি 4। আবার বলছি যে আমাদের অ্যাভারেজের এই সেলে যদি আমাদের 60-এর থেকে বড় সংখ্যা থাকে তাহলে এই যে লজিক্যাল টেস্ট 3-তে আমরা দিয়েছি 60-এর থেকে যদি বড় সংখ্যা থাকে, এবার আমরা ভ্যালু ইফ ট্রু 3 নম্বরে দেব, তাহলে আমাদের 3.5 আসবে। এবং তার পরবর্তীতে আমাদের এখানে আবার পরবর্তী কন্ডিশন 4র্থ নম্বরে আমরা বলবো যে যদি আমাদের এখানে 50-এর থেকে বেশি আসে তাহলে আমরা 3 আসবে। এরপর পুনরায় আমরা বলবো এই সেলে যদি আমাদের 40-এর থেকে বড় হয় বেশি সংখ্যা থাকে তাহলে আমাদের 2 পয়েন্ট আসবে। আর যদি আমাদের এখানে 33-এর থেকে বড় সংখ্যা থাকে, 33-এর থেকে সমান বা বড় সংখ্যা যদি থাকে, এই জন্য আমরা ইকুয়ালকে ব্যবহার করছি, যদি থাকে তাহলে আমাদের এখানে 1 আসবে। আর আদারওয়াইজ যদি 33-এর ছোট থাকে তাহলে আমাদের এখানে 0 দেখাবে। সো আশা করি আপনারা এই ইফস ফাংশনের ব্যবহারটা বুঝতে পারছেন। আপনারা শুধু মাথায় রাখবেন যে ইফস ফাংশনের সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল টেস্ট 1, ভ্যালু ইফ ট্রু 1, লজিক্যাল টেস্ট 2, ভ্যালু ইফ ট্রু 2, লজিক্যাল টেস্ট 3, ভ্যালু ইফ ট্রু 3। এভাবে কিন্তু আমাদের ইফসের সিনট্যাক্স কাজ করে। তো ইফস যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের লেখার পরিমাণ কমে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি এবং আমরা এটাকে ধরে ফিল হ্যান্ডেল করে নিচ পর্যন্ত ফিল করে দিচ্ছি। তাহলে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের এগুলো কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে। যে এখানে যেখানে ফেল দেখাবে এখানে আমাদের ফেল চলে আসতেছে, এখানে যখন ফেল এখানে ফেল, আর সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে কিন্তু জিপিওটাও চলে আসতেছে। এবার হচ্ছে আমাদের জিপিএর পরে আমাদের এভাবে থাকে যে যদি 4 এরপরে আমাদের 00 থাকার কথা ছিল, সো 00 আমরা হাতে লিখে দিইনি, এখন ম্যানুয়ালি কাজ করব। এই জন্য আমরা এটাকে সিলেকশন করব। এটাকে সিলেকশন করে আমাদের এখানে যে ইনক্রিজ ডেসিমেল সংখ্যা রয়েছে আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই ডেসিমেল সংখ্যা বাড়বে এবং ডিক্রিজ আমাদের কমবে। সো আমরা এখানে 2টি ডেসিমেল সংখ্যা রাখবো।
0 উপরে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সিজিপিএটা খুব সহজেই কিন্তু আমরা বের করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে আমাদের এই সিজিপিএর অংশটুকু পুনরায় একটু ভিডিওটা একটু প্লেব্যাক করে দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এই সিজিপিএটা তৈরি করা হয়ে গেছে অলরেডি। এরপর আমাদের এখানে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক থেকে আমাদের র্যাঙ্ক বের করতে বলা হয়েছে আমাদের টোটাল এর উপর ভিত্তি করে। সো আমরা টোটালের উপর ভিত্তি করে আমরা র্যাঙ্ক বের করব। এই জন্য আমরা র্যাঙ্কে চলে আসব। তার আগে আমরা টোটালের সামনে আমরা ক্লিক করার পরে আমাদের যে ফাংশনটা আমরা ব্যবহার করেছিলাম প্রথমে, এটা যাতে বারবার আমাদের লেখা না লাগে এই জন্যই মূলত আমি কপি করতেছি। সো আমরা র্যাঙ্কের ভিতরে আমরা ক্লিক করে দিচ্ছি, এটাকে ক্লিক করে আমরা এতটুকু ফাংশন আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালু ফলস, এখানে আমরা পুনরায় এখানে র্যাঙ্কে টাইপ করব। র্যাঙ্ক টাইপ করার পর এখানে বলা রয়েছে যে নাম্বার। সো র্যাঙ্কের সিনটেক্সটা আমি আপনাদের বলে দিই। র্যাঙ্কের সিনটেক্স হচ্ছে নাম্বার, রেফারেন্স আর হচ্ছে অর্ডার। নাম্বার হচ্ছে আপনি যেটার পজিশন খুঁজে বের করতে চান। আর রেফারেন্স হচ্ছে কোন এরিয়ার ভিতরে থেকে আপনি এটাকে খুঁজে বের করতে চান। আর অর্ডার হচ্ছে আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোন অর্ডার ব্যবহার করতে চান, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এটাই। সো প্রথমে যেহেতু নাম্বার বলছেন আর আমাদের টোটাল থেকে বের করতে বলা হয়েছে, তো আমরা এখান থেকে নাম্বারের এই টোটালের প্রথম সেলটাকে দিয়ে দেব, আমরা কমা দেব। এবার আমাদের রেফারেন্স বলছে, রেফারেন্স হচ্ছে টোটালের কলামটাকে আমরা দিয়ে দেব। অবশ্যই টোটালের কলামের যে সেল রেফারেন্স এটাকে সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে ফাংশন F4 চাপ দেব, তাহলে আমাদের এটা অ্যাবসোলিউট হয়ে যাবে। অ্যাবসোলিউট হয়েছে কিনা বোঝার জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কলামের সামনে এবং রোয়ের সামনে $সাইন যুক্ত হয়ে গেছে। তাহলে $সাইন যুক্ত হওয়া মানেই হচ্ছে অ্যাবসোলিউট হওয়া। অ্যাবসোলিউটের উপকারিতা হচ্ছে যখন আমরা এটাকে নিচের দিকে ফিল হ্যান্ডেল করব, যাতে আমাদের এই রেঞ্জের পরিবর্তন না হয়। আমরা যদি অ্যাবসোলিউট না করতাম তাহলে আমরা যখন নিচের দিকে টানতাম তখন কিন্তু একটা পর্যায়ে আমাদের রেঞ্জ এরকমের নিচের দিকে চলে যেত, উপরের এই রেঞ্জটা এখান থেকে সরে আসতো। এই জন্যই মূলত আমরা অ্যাবসোলিউটটা করেছি। এবার কমা দিই। আর আমাদের প্রশ্ন এখানে বলা ছিল যে অ্যাসেন্ডিং অ্যাকর্ডিং টু ফাংশন। আমাদের এখানে অর্ডারের কথা কোথাও উল্লেখ করা নাই। সো যেহেতু উল্লেখ করা নাই তাহলে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং বা 0 দিচ্ছি। আমরা 0 দেওয়ার মানে হচ্ছে ডিসেন্ডিং, আর অন মানে হচ্ছে অ্যাসেন্ডিং। সো আমরা এখান থেকে ডিসেন্ডিং করে দিচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করি। এবার আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা নিচ পর্যন্ত দিয়ে দিই, তাহলে আমাদের দেখবেন যে সম্পূর্ণ আমাদের এই কাজটা হয়ে যাবে। সো যেহেতু আমরা এখানে ডিসেন্ডিং দিয়েছি তার মানে হচ্ছে আমাদের এই সংখ্যার ভিতরে সবথেকে যে বড় সংখ্যা দেখতে পাচ্ছেন 253, সেটাই কিন্তু আমাদের এখানে নাম্বার 1 দেওয়া হয়েছে। তারপরেরটা হলো নাম্বার 2। তার মানে হচ্ছে যে ডিসেন্ডিং হচ্ছে সবথেকে বড় সংখ্যাকে আপনার 1 নম্বর পজিশনে দেবে, আর অ্যাসেন্ডিং হচ্ছে সব থেকে ছোট সংখ্যাকে আমাদের অ্যাসেন্ডিং পজিশনে দেবে। সো আশা করি আপনারা র্যাঙ্কটা বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে আমাদের এটার কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর আমাদের এখানে বলা রয়েছে যে সেভ দ্য ফাইল টু ইয়োর ওন নেম ফোল্ডার। সো ডেস্কটপে আপনার নিজের নামে যে ফোল্ডার তৈরি করবেন সেই ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করার জন্য বলছে। আশা করি এটা করতে পারবেন আপনারা। এরপরে বলছে প্রিন্ট দ্য সেভ ডকুমেন্ট। সো এটাকে আমাদের প্রিন্ট করতে বলছে। সো প্রিন্ট করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এটাকে সিলেকশন করে নেব। সিলেকশন করার পরে আমরা এখান থেকে ফাইলে চলে আসব, প্রিন্টে ক্লিক করব। সো প্রিন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রিন্ট এরিয়া, এখান থেকে আমরা প্রিন্ট টু সিলেকশন এটাকে সিলেকশন করে দেবো, তাহলে আমাদের এটা চলে আসবে। আর আমাদের যদি প্রিন্ট করতে বলা হয় তাহলে আমরা এখান থেকে প্রিন্টার এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাকে সিলেকশন করব। দেন আমরা কত কপি লাগবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দেবো। দেন আমরা প্রিন্টে ক্লিক করব, তাহলে আমাদের এটা চলে আসবে এভাবে। যেহেতু আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সেভ করতে চাচ্ছি তাহলে আমাদের এভাবে একটা ডায়লগ বক্স চলে আসবে। এবার আমরা এটাকে কোথায় সেভ করব সেই লোকেশন দেব এবং এটা একটা নাম দেব।
এবং আমরা এখান থেকে সেভ করলে এটা আমাদের পিডিএফ আকারে প্রিন্ট হয়ে যাবে। আর আপনারা যদি ম্যানুয়ালি প্রিন্টারে প্রিন্ট করতে চান তাহলে ফাইল থেকে প্রিন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা কানেক্টেড থাকবে, আপনার সামনে যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টারের ড্রাইভটা এখান থেকে সিলেকশন করে দেবেন। দেন এখান থেকে প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক সেই প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই টেবিলেশন শিটটার কাজ সম্পূর্ণ করবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে সহজে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তী কাজ করার চেষ্টা করব।